চায়ের আড্ডায় মজেছে বন্ধু মহলের আসর। সেই মহলে একটা চমকপ্রদ খবর নিয়ে হাজির চিন্ময়ের ধার করা খবরে বেশ উচ্ছ্বাসিত সানি। আরসি কোলার বোতল হাতের মাঝে মাইক্রোফোনের মতো করে ধরে রাখা, উচ্ছ্বাসিত হয়ে ছড়া কাটল। বন্ধু মহল জুড়ে তখন হাসির পরিবর্তে বিস্ময় দেখা দিল। দুই খালাতো ভাই একসাথে বিয়ে করেছে। লরেন, সিমি, জুই অবাক। তবে সবচেয়ে অবাক মুবিন। জিতু বিয়ে করবে, এটা যেন সত্যি হয়। কত কাছ থেকে দেখেছে সে। জিতুর কষ্টগুলোর কথা ভাবলে তার আজও নিজেকে পাগল পাগল মনে হয়। জিতু নির্বাক, বিয়ে নিয়ে তার মধ্যে কোনো উন্মাদনা নেই। মন খারাপ হানা দিয়েছে তার মধ্যে। কিঞ্চিত চোখ দুটো বন্ধ করেছিল। তারই মধ্যে একটা মেয়ের অবয় ভাসছে। তার সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। জিমানের মুখে লাজুক হাসি। তার কর্নেল বাপ নিজের কলিগের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে। মেয়েটাকে এক পলক দেখেছে সে, তাতেই দেওয়ানা হয়ে আছে। কবে যে বিয়ে হবে তার, মেয়েটাকে বউ হিসাবে পাবে, আর কত রাত একা থাকবে সে, মন তো আর মানে না। সব দৃষ্টি তখন সানির দিক থেকে সরিয়ে জিতু জিমানের দিকে। রকি কিছুটা ভারাক্লান্ত আহ বলে মৃদু শব্দ তুলল মুখে, গলাস্বর হতাশা মাখানো। বাপমা আমাদের চোখে দেখলো না বলে বেড়াই আমরা নাকি এখনো বাচ্চা। বাড়ি গেলে এখনো মা চাচির হাতে তুলেন লোকমা খাওয়াই। কবে যে আমরা বিয়া করুম। রকির কথাই লরিন খিলখিল করে হেসে উঠল। টিপ্পনি মেরে বলল, তুই তো বাচ্চায় দেখতে লাগে ছোট মানুষ। রকি তেতে উঠল, দ্রুতই জবাব দিল, আর তুই তো লিলিপুট, মাত্র 5 ফুট। সিমি তার জবাব দিল, মেয়ে হিসেবে 5 ফুট চলে, কিন্তু ছেলে হিসেবে তোরা দুইজনেই সঠিক। 5 ফুট 4। ছেলে হিসেবে চলে না কিন্তু। জিমানকে দেখ 6 ফুট। চিন্তয়, জিতু 5 ফুট 9, মুবিন 5 ফুট 8, কিন্তু তুই আর সানি দুইজনেই 5 ফুট 4। এই জন্য তোদের দুজনকে বাচ্চা বাচ্চা লাগে। বন্ধু মহলের সবচেয়ে ছোট পোলা পাই। একদমই বাচ্চা বলবি না। আজকে বিয়া করলে কাল বাপ হয়ে দেখিয়া দিব। বাচ্চা বলস কোন দুঃখে। মুহূর্তেই বন্ধু মহলে হাসির রোল পড়ে গেল। রকি হাসি থামিয়ে বলল, মানি এইসব জানে? তুই পরের দিন বাপ হয়ে যাবি। তুই এই যে আজকাল ইডেন কলেজে যাস, এইটা কিন্তু এখনো কাউকে বলিনি। বলবো সবাইকে। রকি মুখ পাকালো, হাসি দিয়ে উড়ালো সানির কথা। তুই যে মারিয়া, জোনাকি, লিপি, সিমলা সবার সাথে একলগে লাইন মারস, আমি কাউকে বলছি? বলি নাই তো। তুই বললেই তো আর কি হবে। হইছে, আমরাও কিছু শুনি নাই। তোর জন্য আমাদের ভার্সিটিতে মেয়ের অভাব পড়ছে। শালা গেছে ইডেন কলেজে, তোরে বাইন্ধা রাখলেও যাবো না আমরা। মানে পরে টের পাইবা, যাও তুমি। রকি বিরক্ত হলো এদের কথাই। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে গলা খাকারি দিয়ে বলল, চুপ করবি? সবাই কথা হচ্ছিল জিমান জিতু নিয়া, আর তোরা কোথায় থেকে কোথায় চলে গেলি। দুই খালাতো ভাই সবার আগেই মিঙ্গেল হয়ে যাচ্ছে। চিন্ময়ের বউ তো রেডি করাই আছে, ওর মামাতো বোন। খালি বাকি আছে আমি, মুবিন আর সানি। অবশ্য সানলাইটের কথা বইলে লাভ নাই। বিয়ের জন্য পাত্রী দেখা যাইও পাত্রীর খালাতো বোনরে লাইন মারবো। শালা ঘরে পাইবো তারে লাইন মারবো। শালার মেশিনেই সমস্যা। মুহূর্তে ফের হাসির রোল পড়ে গেল। সানি চোখ পাকিয়ে তাকালো রকির দিকে। আসলে মানুষ সত্যিই বলে, ঘোরের শত্রু বিভীষণ। নিজের কাজিন যখন বন্ধু হয় তখন তার এই অবস্থাই হয়। হয়ে গেলে আজ রকির বাচ্চাটা ঠান্ডা পানিতে চুবায় রাখবো। হাড় বজ্জাত একটা পোলা। বন্ধু মহলের হাসি ঠাট্টা তখনও চলছে। সবার মুখে হাসি লেগে আছে, কিন্তু জিতুর মুখের হাসি উধাও। বিয়ে, কিন্তু তার মন অস্থিরতায় ভুগছে। দুহাত চিবুকে ঠেকিয়ে বসে আছে। আচমকাই আগমন হলো নোবার। ক্যান্টিনে এসেছে সদ্য হওয়া বন্ধু তাসনিহাকে নিয়ে। জিতুর কি হলো জানা নেই। অস্থির মন নিমেষে শীতল হয়ে গেল। তার চোখ জোড়ায় শীতল পরশ ছুঁয়ে গেল যেন। জিতু অপলক দৃষ্টি নুবাতে নিবদ্ধ। সানি নুবাকে দেখে ডাক দিয়ে উঠল, নুবা সানির কথায় তপ দেখিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি তার চোখের নিচে কালো দাগ পড়েছে। রাতে সত্যি সে ঘুমায় না। সান ভাই কি তবে বুঝে গেছে? সে চিন্তায় পড়ে গেল। আনমনে নিজের চোখের নিচে একটা হাত দিয়ে পড়ল। আসলে বিতর্কের স্ক্রিপ্ট লেখার জন্য কালকে একটু জেগেছিলাম।
চিন্ময় জিমানের দৃষ্টি জিতুর দিকে, কিন্তু জিতু সামনে রাখা স্টিলের গ্লাসে নুবাকে দেখে যাচ্ছে। অস্পষ্ট মুখ, তাও নিজের অস্থির মনকে শীতল করছে। হৃদকম্পন হচ্ছে তীব্রভাবে। কেন এমন হচ্ছে তার? শুধুমাত্র একটা নামের মিলের জন্য। দৃষ্টিতে তার অসহায়ত্ব, নিছক মরিচিকা। এ তার নুবা নয়, না, হতে পারবে না। তার নুবা তো কবে তার থেকে হারিয়ে গেছে। আনমনে দু চোখে জল জমল। সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। সতেজ বাতাস লাগবে, দম বন্ধ হয়ে আসছে তার। দ্রুতই সে ছুটল বাইরের দিকে। বন্ধুমহলের সবই হতবাক, জিতু এভাবে উঠে গেল কেন? হঠাৎই কি হলো তার? নুবা হতবাক হলো। বেশ, মন তার সন্ধিয়ান। জিতু তাকে এত ঘৃণা কেন করে? তাকে দেখেই হয়তো এভাবে উঠে গেছে। লোকটা কি তার সত্যি জানে সে আসলে কেমন? আনমনে তার বক্ষস্থল ভারী হলো, দু চোখ ছলছল। সেও আর কিছু না বলে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। কেন এত কষ্ট হচ্ছে জানা নেই তার। তাসনিয়া অবাক হলো নুবার আচরণে, বারবার জিজ্ঞেস করলো, কেন বেরিয়ে যাচ্ছি আমরা? কিছু খাবো না? না, খেতে ইচ্ছে করছে না, বাসায় চলে যাব। কিছু দূর আসতে একটা দৃশ্য দেখে থমকালো নুবা। দৃশ্যটা নতুন নয়, এর আগেও দেখেছে, কিন্তু আজ তার মনে বেশ দাগ কেটেছে। জিতু ঠাই দাঁড়িয়ে আছে। মিউমি নিজের হাতে তাকে ফুলের তোড়া উপহার দিচ্ছে। সেই ফুল সাদরে গ্রহণ করছে জিতু। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো কিছু সময়, তারপর মিউমির দিকে তাকিয়ে কিছু একটা বলছে। দুজন হাঁটতে হাঁটতে কথা বলছে। তারপর কিছু দূর গিয়ে বেঞ্চিতে বসলো। জিতু এক ধ্যানে মিউমির কথা শুনছে। মিউমি মাঝে মাঝে হেসে উঠছে। নুবা আর দাঁড়ালো না। তাসনিয়াকে বলল, তুমি বাসে উঠবে, আমি চলে যাব বাসায়, আমার ভালো লাগছে না। নুভা, তোমার হঠাৎ করে কি হলো বলো তো? একটু আগেও তো ভালো ছিলে। নুবা জবাব দিল না। দ্রুতই বাসে উঠল। সে মাঝের এক সিটে বসলো। তার পিছু পিছু জাকি এসে তার পাশে সিটে বসলো। নুবা প্রথমে খেয়াল করেনি, পরে দেখলো জাকি তার পাশের সিটে। ভয়ে আটকে উঠল, নিজ মনে দোয়া পড়ল। খাল কেটে কুমির এনেছে সে। এ জাকির পিছু ছাড়াবে কিভাবে সে? তার আশেপাশে পরিচিত কেউ নেই। তাসনিয়াও অন্য বাসে যাবে, নয়তো এখন সে থাকতো তার পাশে। বাস ছাড়ার সময় হয়ে গেছে। আর কিছু ছাত্রছাত্রী উঠলেই বাস ছেড়ে দিবে। বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে জুই উঠল বাসে। সে এসে নুবার পাশে বসলো। জুয়ের পর হুড়মুড় করে পুরো বন্ধু মহলও হাজির। নুবা বিস্মিত হলো, সবগুলো একসঙ্গে বাসে। এতগুলো সিট তো খালি নেই। সামনে তাকিয়ে দেখলো জিতু, জিমান, চিন্ময়, সানি, রকি, মুবিন দাঁড়িয়ে আছে। জিতুর হাতে সেই ফুলের তোড়া, সাথে সুন্দরী মেয়েটাও দাঁড়ানো। নুবা আর সেদিকে তাকালো না, নিজের দৃষ্টি জানালার বাইরে রাখলো। হঠাৎই এক দোকানের নামের উপর দৃষ্টি গেল, ইমদাদ কনফেকশনারি। আজকাল সে ইমদাদ নামটা দেখতে পায় যেখানে সেখানে, শুধু নামের মালিককে খুঁজে পায় না। হয়তো আর কোনো দিন খুঁজেও পাবে না আর। ইমদাদ হারিয়ে গেছে চিরদিনের জন্য তার থেকে। ধ্যানমগ্ন সে। আচমকায় তার চোখ পড়ল জিতুর দিকে। এক সেকেন্ড থেকেও কম সময় ছিল তার মাত্রা, কিন্তু সেই দৃষ্টিতে কি ছিল বুঝতে পারেনি সে। কেমন অদ্ভুত চাহনি। সে আর মাথা তুলে তাকালো না, নিচু করে রেখেছে। সময় কিভাবে কাটলো বুঝলোই না। সে নামতে চাইলে জুই নামতে দিল না, হাত মুষ্টিবদ্ধ করে রাখলো। নুবা ফের অবাক হলো, জিজ্ঞেস করার আগেই বলল, আজকে বন্ধু মহলে শুধু কাজিন ট্রিট দিবে, দুজনের বিয়ের ট্রিট। চলো, আজ তুমিও আমাদের সাথে খাবে। আমি কেন আপু? তুমি আমার পক্ষ থেকে খাবে, আমার ছোট বোন হিসেবে। নুবা ফের না বলেও জুয়ের কাছে হার মানতে বাধ্য হলো। অবশেষে রাজি হলো। বিশাল সুপার মহলের পুরো দল ভেতরে প্রবেশ করেছে। নুবা জুয়ের পিছু পিছু হাঁটছে। এত বড় সুপার মলে কেন আসলো বুঝলো না, তাই ক্ষীণ স্বরে বলল, আপু সুপার মলে কেন আসছেন? জুই নুবার হাত চেপে লিফটের ভেতরে প্রবেশ করলো। বন্ধু মহলের সবাই একসাথে আছে। জিতু লিফটের গ্লাসে নুবাকে দেখছে। মেয়েটা কেমন জড়সড় হয়ে আছে, ভয়ে নাকি অন্য কিছু কে জানে। বেশি ভাবলো না আর। একজন গ্লাসে মুখ করে দাঁড়ালো, অন্যজন মাথা নিচু করে রেখেছে। চারতলার পুরো ভবন জুড়ে বিশাল রেস্তোরাঁ। বন্ধু মহলের পুরো দল গিয়ে বসলো কর্নারের এক টেবিল দখল করে। নুবা ধীর কদমে গিয়ে জুইয়ের পাশে বসলো। তাকে যা খাবার দেওয়া হলো, লজ্জায় গিলতেও পারছে না, অথচ পেটের ভিতর খিদে তার। চোখ তুলে তাকানোর সাহসটাও নেই। চিন্ময় খাবারের মাঝে হুট করে বলে উঠল, তবে আমার ভাবতে অবাক লাগে যে জিমান, তুই বলেছিলি জিতুর বউয়ের বান্ধবী বিয়ে করবি। দুজন ছোটকালের বন্ধু, কাজিন, সহপাঠী ছিলি, তাই বিয়ের সময় দুই বান্ধবীকে বিয়ে করে ভাইরা ভাই হবি। তারপর আবার নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে ভাইরা ভাই থেকে আবার বেয়াই হয়ে যাবি। এখন কি হলো?
দুজনে আলাদা আলাদা মেয়ে বিয়ে করছিস। কোথায় ভাইরা হলি তোরা, আর কোথায় বা বেয়াই? ভাইরা না হলে কি হয়েছে, এখনও চান্স আছে। বেয়াই তো হওয়া যাবে। জিতুর মেয়েকে আমার ছেলের বউ বানাবো, তাহলে তো হয়ে যাবে। জিতুর যদি মেয়ে না হয় ছেলে হয়, আবার তোরও মেয়ে হলো না, তখন? সবার মধ্যে হাসির রোল পড়ে গেল, কিন্তু জিতু নিশ্চুপ। নুবা খাবার খেতে গিয়ে পিছন খেল। কিসব বলছে এরা? সে লজ্জায় আড়ষ্ট হলো। রকি হতাশার সুর তুলল। জিতু, জিমান আজ সিঙ্গেল, পরের বছর দুইজন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সামনে হাজির হবে। ভাবা যায়? এরাও একদিন বাপ হবে, আর আমরা শুধু দেখে যাব। বউ তো আমাদের কপালেই নেই। ইডেন আপুকে মেসেঞ্জারে কতবার কবুল বলে বিয়ে করলি দেখলাম, বাচ্চা কাচ্চার নামও রাখলি। সেই বাচ্চাগুলো কোথায় তোর রকস্টার? রকি তবদা খেয়ে গেল। নিশ্চিত এই শয়তান তার মেসেঞ্জার চেক করেছে। দাঁত কিরমির করে বলল, তুই আমার মেসেঞ্জারে নক করছস? তোরা আজকেই খাইছি। তোরা দুইজন ভালো হবি না রে। দেখছিস আমাদের সাথে একজন অতিথি আছে, তোদের লজ্জা শরম একদমই নাই। বেয়াদব কতগুলা। কোন অতিথি? মুবিন ইশাই নুবাকে দেখালো। সানি পাত্তা দিল না। এটা তো তাদের নিজেদের পরিচিত। সবাই নিজেদের মতো খেয়ে বাইরে গেল। নুবা তখনও বসে আছে। জুয়ের সাথে বেরিয়ে এলো। তৃতীয় তলায় আসতে জুই নুবাকে নিয়ে লেডিস শোরুম ঘুরে ঘুরে দেখাচ্ছিল। জুই কিছু কেনাকাটা করছিল। সহসাই তার চোখ পড়ল নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা একটা রুমের দরজায়, ইয়াফি ইমদাদ, সি অফ লেডিস ডিপার্টমেন্ট। নুবার চোখ জোড়া বিস্মিত, বার কয়েক আওড়ালো। ইমদাদ? কে ইয়াফি ইমদাদ? অজস্র প্রশ্ন ঘুরপাক খেল। নিজের অযাচিত চিন্তায় ধ্যানমগ্ন নুবা, দৃষ্টি এখনো নেম প্লেটে। যে নুবার হাত ধরে টান দিল, কিন্তু নুবার নজর নেই। স্থির দৃষ্টি জোড়া। হুট করে বলে উঠল, আপু, লেডিস ডিপার্টমেন্টে যাব। নুবার বাক্যে জুই অবাক হলো না, সেও সায় দিল। চলো, কিছু কিনতে চাইলে কিনে নাও, ডিসকাউন্ট আছে কিন্তু। নুবা কিঞ্চিত হাসলো। ডিসকাউন্ট থাকলেও কি, আর না থাকলেই কি? সে যাবে তো ইয়াফি ইমদাদকে দেখতে। কে ব্যক্তি জানতে ইচ্ছে করছে ভীষণ। লেডিস ডিপার্টমেন্টে প্রবেশ করে তার চক্ষু চরকাস। বাপরে, চারিদিকে মেয়েদের সব জামাই ভরপুর। হঠাৎই তার নজর কাটল নতুন কালেকশনের ভর্তি কুর্তির ওপর। কিন্তু পাশ কাটিয়ে নেম প্লেটের পাশে দাঁড়ালো, নিজ হাতে বের করলো মাত্র ছোঁয়ার জন্য। হাত রাখার আগ মুহূর্তে এক নমনীয় সুর ভেসে এলো। কি করছেন ম্যাডাম? নুবা তড়িৎ নিজের ঘাড় ঘুরালো, কিন্তু যাকে দেখলো স্তব্ধ হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই লোক নিজের পোশাক বদল করে ফেলেছে। উপরে ওঠার সময় নিচে সুপারমলের সব কর্মচারীদের গায়েও এই পোশাক দেখেছে। সেই একই পোশাক জিতুর গায়েও, কালো রঙা হাফ হাতার গেঞ্জি আর পরনেও কালো জিন্স প্যান্ট। জিতু এত দ্রুতই পরিবর্তন করলো কিভাবে নিজেকে? বেশ অবাক হলো সে, কিন্তু মনটা ভীষণ আকুপাকু করছে জানার জন্য জিতু এখানে কি করে। সে কি ইয়াফি ইমদাদকে চিনে? কিন্তু না, এই লোকটাকে একদমই বলা যাবে না, উল্টো তার মজা ওড়াবে শেষে। আর যাই হোক, এর কাছে নিজেকে হাসির পাত্র বানানো যাবে না। নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে আছে সে। ধরা পড়ার ভয়ে কাঁপা কাঁপা গলেই পড়ল, আসলে আমি দেখছিলাম এই নেম প্লেট অনেক সুন্দর হয়েছে, কাঠের মধ্যে খোদাই করা নকশার ডিজাইনটা। জিতু কিঞ্চিত অবাক হলো। পুনরায় কিছু জানতে ইচ্ছে করছিল তার, কিন্তু বলা হলো না এক অজানা কারণে। নিজেকে সংযত করে দৌড়তেই পড়ল, ও ম্যাডাম, মেয়েদের পোশাক ডান দিকে। আপনার বয়সী মেয়েদের সব রকম জামা পাবেন। পাশে কিন্তু ট্রায়াল রুমও আছে, দেখুন পছন্দ হয় কিনা। নুবা শুকনো ঢুক দিল। সে তো জামা কিনতে আসেনি, এসেছে এই ইয়াফি ইমদাদকে দেখতে। মনটা হুট করে খারাপ হয়ে গেল, কিন্তু জিতুকে দেখে অবাক হলো। লোকটা কি মোলায়েম কণ্ঠে কথা বলছে, কিন্তু তার মনটা খচখচ করছে অন্য কিছু জানার জন্য। আমতা আমতা করে বলল, আচ্ছা, আপনি কি এখানে জব করেন? হুম। জবাব দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। সে সব কিছু ঠিক আছে কিনা চেক করছে। নুবা দাঁড়িয়ে জিতুর কাজ দেখছে। লোকটা কি বহুরূপী। ভার্সিটিতে কেমন রুক্ষ ভাষায় কথা বলেছে তার সাথে, আর এখন একদম শান্ত গলায়। ফের কৌতূহল জাগলো মনে। সে জিতু থেকে কিঞ্চিত দূরত্ব গিয়ে পেছনে দাঁড়ালো, আর চোখে দেখলো কি করছে জিতু। জিতু কাজ করতে করতে পেছনে না তাকিয়েই বলে উঠল, কি দেখছেন ম্যাডাম? নুবা ভ্যাপাচেকা খেয়ে গেল। জিতু টিম দেখলো কি করে তাকে। ফের কথা ঘোরাতেই বলে উঠল, আপনি কি দ্রুত কাজ করেন? কিভাবে করেন তাই দেখছিলাম। জিতু মুচকি হাসলো, কিন্তু সেই হাসি ছিল নুবার দৃষ্টির আড়ালে। নরম সুরে বলল, কাজ না করলে মালিক বেতন দেবে, আর বেতন না দিলে সংসার চালাবো কি করে?
তার উপর বিয়ে করব, বউয়ের কত খরচ, তাই কাজে গাফিলতি একদমই দেয়া যাবে না, বুঝলেন ম্যাডাম? আপনার মালিকের নাম কি ইয়াফি ইমদাদ? লোকটা বুঝি খুব বদ, কাজ না করলে একদমই বেতন দেয় না। জিতুর মুখ মুহূর্তে হতাশায় আচ্ছন্ন হলো, কিন্তু মুখের কোণে ঈষৎ হাসি ঝুলছে। সেও নুবার মতো বলে উঠল, জি, আমার মালিকের নাম ইয়াফি ইমদাদ। লোকটা আসলেই বদ, একদিন কাজ না করলে বেতন কেটে নেয়, এমনকি দেরিতে আসলেও বেতন কেটে নেয়। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এখন সব সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। একটু পর এসেই বলে উঠবে, কাজ না করে ক্রেতাদের সাথে এত কিসের কথা। নুবার মুখ কালচে রং ধারণ করলো। সত্যি এই ইয়াফি ইমদাদ খুব বদ, কিন্তু তার কেন এই লোকটাকে দেখতে ইচ্ছে করছে সেটাই দাঁড়িয়ে আছে। মন তার একদমই মানছে না, শুধু জানতে ইচ্ছে করছে কেই ইয়াফি ইমদাদ। সে যা ভাবছে তা নয় তো। তার খালামণির সাথে কথা বলা জরুরি। সে মলের এক কোণে দাঁড়িয়ে রুবিকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ হলো না। মনটাই বিষাদে পূর্ণ হলো। কেন হয় এমন? এই ইয়াফি কি সেই ইয়াফি? আর ইমদাদ হয়তো কাকতালীয়ভাবে এই ছেলের নামও ইমদাদ। নাম মিল হলে কি আর সেই একই ব্যক্তি হবে? সেটা কি আর সম্ভব কখনো? জিতু আর চোখে দেখলো নুবার ভীষণ চিন্তিত। হঠাৎই নুবাকে চিন্তিত দেখে ভীষণ অবাক হলো। আজকে মেয়েটাকে তার অন্যরকম মনে হচ্ছে, কেমন যেন দু চোখে তার ভীষণ কষ্টের ছাপ। এমন কেন লাগছে আজ মেয়েটাকে? তার নিজেরও আজ ভীষণ জানতে ইচ্ছে করছে, মেয়েটা কি সত্যিই জ্যাকিকে পছন্দ করে? কিন্তু করলেই বা কি তার? মেয়েটা তো তার আপন কেউ নয়। আজ বাদে কাল তার বিয়ে। তার জীবনে নুবা আসেনি, কিন্তু অন্য একজন অপরিচিত মেয়ে আসতে চলেছে। সে যে তার পরিবারকে কথা দিয়ে ফেলেছে, পেছনে ফিরে আসার কোনো পথ নেই। আর এসেই বা কী হবে? তার নুবা কি ফিরে আসবে? কিন্তু মনটা পড়ছে ভীষণ। কেন এত পড়ছে তার জানা নেই। নুবা কয়েকটা জামা দেখেই রেখে দিল, কেনার সামর্থ্য তা নেই। যে নিচে নেমে গিয়েছে আগে, তার কিছু বাজার করতে হবে। তাই নুবাকে বলল, তোমার যা পছন্দ কিনে নিচে এসো, পরে ডিসকাউন্ট করে দিবে। কিন্তু নুবার সাহস হলো না। জামা তার পছন্দ হলেও দেখে রেখে দিল। এমনিতেই মনে কোণে মেঘ জমেছে, বিষাদে নিমজ্জিত সে। বের হবার জন্য উদ্যত হলো সে। মাত্রই পায়ের কদম বাড়ল, আচমকে এক করুণ সুর ভেসে এলো পাশ থেকে। একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি রাগ না করো তাহলে বলবো, এইটুকু অনুমতি কি পেতে পারি? নুপা ফের অবাক হলো জিতুর দৈবাত ভেসে আসে এমন বাক্যে। নিশ্চুপ দুইজন। কিছু মুহূর্ত এভাবেই কাটলো দুজনের। জিতুর নতমস্তক, নুপার দৃষ্টি জড়ো মেঝেতে নিবদ্ধ। হুট করে বলল, জি বলুন। তুমি কি জাকিকে পছন্দ করো? নুবার তড়িৎ মেজে চটে গেল। এলোক জাকিকে নিয়ে পড়ে আছে এখনো। অসহ্যকর। এইমাত্র সে জিতুর প্রশংসা করছিল, কিন্তু না, এই জিতুর টিম সহ্যপার নয়। রুষ্ট স্বরে জবাব দিল, আপনার যদি মনে হয় পছন্দ করি তাহলে আমি বলবো হ্যাঁ। নুবা আর দাঁড়ালো না। ভীষণ কষ্ট হচ্ছে তার। এই জিতু অযাচিত চিন্তা ভাবনা কেন করে তাকে নিয়ে? কিন্তু জিতুর চোখ টলমলে, বক্ষস্থল পড়েছে ভীষণ, কিন্তু কেন পড়ছে তার জানা নেই। নিজ কষ্টে জর্জরিত যখন আচমকে তার অফিস ফোন বেজে উঠল কর্কশ ধ্বনিতে। জিতু দ্রুতই রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, ইয়াফি ইমদাদ বলছি। নুপা কয়েক গজ দূরত্বে ছিল মাত্র। সহসাই এমন বাক্য ফের ফিরে এলো, কিন্তু দৃষ্টি পড়তেই দেখতে পেল জিতু হাস্যোজ্জ্বল মুখশ্রী, ফোন হাতে কারোর সাথে কথা বলছে। নুপার ভীষণভাবে চমকালো, তার হাঁসফাঁস লাগছে। জিতুই ইয়াফি ইমদাদ, কিন্তু মিথ্যা বলল কেন তাকে? সে দ্রুতই প্রস্থান করলো সেই জায়গা। জুইকে আর খোঁজ করলো না কোথায় আছে। তড়িঘড়ি বাড়ির পথ হলো। তার যে অনেক কিছু জানার আছে আজ। বাড়িতে অতিথিতে জমজমাট। চট্টগ্রাম থেকে নুবার পৌর পরিবার এসেছে। বোনকে দেখে 6 বছরের নিভান ছুটে এসেছে। 13 বছর বয়সী নীলাপ পাশে দাঁড়ানো। দুই ভাই বোনকে দেখে বুকে জড়িয়ে নিল। নীলাপ বোনের কাছে অভিযোগের বলে নিয়ে বসেছে। আপু, তুমি নেই বলে নীলাভ আমাকে নুডলস বানাই দেয় না, সে একা একা খায়। আম্মু গল্প বলে না। তোমার গল্প না শুনলে ভালো লাগে না। আজকে রাতে আমাকে গল্প বলবে। নুপা কিঞ্চিত হাসলো, হ্যাঁ বলে মাথা নাড়ল। ভাইয়ের মাথায় আদরের পরশ বুলালো। রেগে গিয়ে নীলাপ ভাইয়ের প্রত্যুত্তরে জবাব দিল, আপু তুমি জানো না, নিভান একদম কথা শোনে না, সারাদিন শুধু শয়তানি করে। আর আমার বই খাতায় বসে নিজের কারুশিল্পের কাজ করে। বইয়ের কোণে কোণে তার কলম দিয়ে আঁকা ছবি খুঁজে পাবে। নুপা ভাইয়ের দিকে তাকালো, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি নিভান? নিভান আমতামতো করলো, নীলাভ আমার কথা শুনে না, আমাকে খেলতে দেয় না কেন, এজন্য আঁকছি। তাই বলে তুমি
নীলাভের বই খাতায় আঁকা কি করবে? এটা কিন্তু বাজে অভ্যাস। বই খাতায় আর রাখবে না, মনে থাকবে? নিভান হ্যাঁ বলে মাথা নাড়ল। ভাই বোনের কথার মাঝে রুকাইয়া হাজির হলেন, মেয়েকে কাছে ডাকলেন। নুপা শান্ত গলায় নিজের মাকে সালাম দিল। রুকাইয়াও সালামের উত্তর নিলেন। অনেকদিন পর নিজের মেয়েকে দেখে জড়িয়ে ধরল, কিন্তু নুপার নজর নেই। আগের মতোই শান্ত স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। শুকনো মুক্তার রশিদ মেয়েকে দেখে কুশল বিনিময় করলো। নুপা বাবা মায়ের সাথে কথা বলে নিজের রুমে পা বাড়ালেন। পিছনে রেখে গেল আকুল ভরা দুজোড়া আঁখি। নুবার সব কিছুতেই কেমন হাঁসফাঁস লাগছে, মন বিষিয়ে আছে নীলছে বেদনায়। অজস্র প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে, কিন্তু জবাব খুঁজবে কার কাছে? রুবি আজ ভীষণ ব্যস্ত, সকাল থেকে কোনো ফুরসত নেই তার। দুদিন বাদে নুবার বিয়ে, জমজমাট আয়োজন থাকবে না এখন, ঘরোয়াভাবে বিয়ে হবে। কিছুদিন পরেই জমকালোভাবে রিসেপশনের আয়োজন করবেন ইয়াফির বাবা। তবে রশিদ যত সামর্থ্য খাবারের আয়োজন করেছে, নিকটস্থ আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছেন। রাতে বিবাহ হবে, মসজিদে বিয়ে পড়ানো হবে, পরে বিয়ের ভোজন পূর্ব চলবে কনভেনশন হলের মধ্যে। নুবার মামার পরিবার আসবে বিয়ের দিন সকালেই। আপাতত তার নানু এসেছে। এদের মাঝে সবচেয়ে উচ্ছ্বাসিত নুবার খালাতো ভাই বোনরা। 15 বছর বয়সী রীতি হলুদে পরার জন্য আলাদা শাড়ি নিয়েছে, বিয়ের জন্য আলাদা জামা কাপড় নিয়েছে। তার ভাই 11 বছর বয়সী, রিদানও কম কিসে। মায়ের থেকে টাকা খসিয়ে নিজের জন্য নতুন জামা কাপড় কিনেছে। এদের এত হইহুল্লোড় দেখে নুবার নিজের অজান্তেই নিজেকে গুটিয়ে নিয়েছে। তার ভাবনা জুড়ে শুধু তার চিন্তা ঘুরপাক খাচ্ছে, যা ভাবছে সত্যি কি তাই হবে। দুচোখ মুদিত, বিছানায় আদর্শ জিতু নিশ্চিন্তায় বিভোর। তন্দা করে সহসে এক হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে এলো তার। মেয়েটা খিলখিল করে হাসছে। সাদা বর্ণের জামা পরিহিত মেয়েটাকে ঠিক যেন অপসরী লাগছে। তার পাশে বসে নিজের এক হাত বাড়িয়ে দিয়েছে, সে নিজেও এক হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। দুজনের মাঝে চলছে প্রগাঢ় দৃষ্টি বিনিময়। তার না বলা অজস্র কথা জমে আছে, বলার জন্য সে মেয়েটার চিবুকে দুহাত রেখেছে। নিজের জমে থাকা কষ্টগুলো জল হয়ে গড়িয়ে পড়তেই সহসাই কান্নায় তার কথাগুলো দলা পাকিয়ে আছে। দীর্ঘ সময় পর তার কান্না মিশ্রিত গলায় মুখ ফুটে বের হলো, নুহা কেমন আছো বোকা মেয়ে? মেয়েটা তার শুকনো দুঠোঁট নাড়াচ্ছে। অস্পষ্ট সেই বাক্য, শুধু মেয়েটার ঠোঁট নাড়ানো দেখলো। ফের নিজের দুহাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে নিল, কিন্তু তার আগেই তন্দাশ্রণ দু চোখ আচমকেই খুলে গেল। চোখ খুলে যাওয়াই জিতু যেন আকাশ থেকে পড়ল। তার দু চোখ এখনো সেই মেয়ের অবয় স্পষ্ট ভেসে বেড়াচ্ছে। নিজের অন্তঃকরণ জুড়ে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হলো। দুহাত দিয়ে মাথা চেপে ধরল। তার সহ্য ক্ষমতার বাইরে সেই ব্যথা। কি করবে সে? আর কত রাত এই যন্ত্রণা বয়ে বেড়াবে? সে ছুটল তার বাবার কাছে। আজমল আজাদ নিজের রুমে বসে কিছু হিসাব করছিলেন। দুদিন বাদেই ছেলের বিয়ে। অতিথি আপ্যায়ন নিয়ে একটা লিস্ট বানাচ্ছেন, যেটা দ্রুতই মেয়ের বাবাকে দিতে হবে। তিনি নিজের কাজে ধ্যানমগ্ন। দৈবাত জিতু ছুটে এলো বাবার কাছে, পায়ের কাছে বসে আচমকায় বাবার দুপা জড়িয়ে ধরল। দু চোখ থেকে অশ্রুর স্রোতধারা বইছে তার। কান্না জড়িত গলায় বলে উঠল, আব্বু আমি তো তোমার সব কথা শুনেছি, তোমার কথায় বিয়েতে রাজি হয়েছি, তোমার কথায় সব করেছি, কিন্তু আমার একটা কথা রাখো আব্বু, প্লিজ আমাকে একবার বরিশাল যেতে দাও। জীবনের শেষবারের জন্য নুহার খবর দেখতে চাই, শুধু একবার নুহার কবর জিয়ারত করেই চলে আসবো। আব্বু দাও না আমাকে যেতে। আজমল ছেলের এমন আচরণে অবাক হয়নি। ছেলের এমন শত পাগলামির সাক্ষী তিনি। যদি সত্যি তার সাধ্যে থাকতো, তবে ওই মেয়েকে তিনি ছেলের জন্য নিয়ে আসতেন। কিন্তু বিধি বিধাম, সেই মেয়ে যে পেয়েছে নেই। তিনি বুঝেন প্রিয়জন হারানোর যন্ত্রণা কি। তার নিজেরও দু চোখে জল জমল। জিতুকে টেনে বিছানায় বসালেন, দু চোখের জল মুছে দিলেন। নরম সুরে বলে উঠলেন, ঠিক আছে নিয়ে যাব, তবে কিন্তু একটা শর্তে, তুমি সেখানে গিয়ে কোনো পাগলামি করবে না, সোজা কবর জিয়ারত করে চলে আসবে। আগেরবার তোমাকে নিয়ে কত সমস্যা হয়েছে তুমি জানো না। দেখো, পুলিশের ঝামেলা মেটানো যায়, কিন্তু এলাকার মানুষের ঝামেলা করলে সেই ঝামেলা মেটানো অসম্ভব হয়ে যায়। ভাগ্য ভালো ছিল তখন সাথে সাথে বরিশাল থানার পুলিশ তোমাদের সময় মতো সুরক্ষা করেছিল, নয়তো এলাকার মানুষ কারো কথা শুনতো না, ডিরেক্ট তোমার গায়ে হাত তুলতো। কি হতো তখন ভেবেছিলে একবারও?
বিবর্ণ মুখশ্রী জিতুর। দু চোখ থেকে এখনো জল গড়াচ্ছে। সেই দিনের কথা ভাবলে আজও তার গা কাটা দিয়ে ওঠে, দম বন্ধ হয়ে যায়। নিজেকে তখন পাগল পাগল লাগে, ভাবতেই কষ্ট হয় তার নুবা নেই। বাবার জবাব দিল দীর্ঘ সময় পর। আব্বু, আমি এবার কোনো পাগলামি করব না, শুধু করব কবর জিয়ারত। আবার ফিরে আসব, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করব না, কোনো উত্তর জানতে চাইবো না। প্লিজ আব্বু, অনুমতি দাও না। একা যেতে দেবে না আমাকে, আমি জানি, তাই তো বলতে এসেছি। প্লিজ দাও না আব্বু। আজমল দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলের কষ্টে নিজেও জর্জরিত, কিন্তু কি করবে, নিরুপায় সে। নরম সুরে বলল, ঠিক আছে, কাল যেতে পারবে, তবে তুমি একা যাবে না, সাথে আমিও যাব। জিতু বাবার দিকে হাও হয়ে আছে। বা আবারও চোখে জল জমল তার। তার মন উচ্চ স্বরে বলতে চাইল, আব্বু, এই বিয়ে না করলে হয় না? কেন আমার উপর অন্য একজনকে চাপিয়ে দিচ্ছ? আমি বড্ড ক্লান্ত। জিতু নিথর শরীর নিয়ে এলোমেলো পা ফেলে নিচের রুমে ফিরে এলো। দু চোখে তার ঘুম নেই। ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। নরম গদির বিছানায় তার দম বন্ধ হয়ে আসছে। কিছুই ভালো লাগছে না তার। ঘুমানোর জন্য মাত্রই প্রস্তুতি নিচ্ছে নুবা। তার মধ্যে নিভান বোনের কাছে ছুটে এলো। সেই বিছানা ঝাড়া দিয়ে পরিষ্কার করে একপাশে দাঁড়িয়ে আছে। সবে উঠতে যাবে, পেছন থেকে নিভান এসে শুয়ে পড়ল দ্রুতই। বোনের কাছে আবদার করলো, আপু, একটা গল্প বলবে আমাকে? তুমি অনেক দিন গল্প শোনাওনি আমাদের। চট্টগ্রাম থেকে আসার পর আমি তোমার গল্প মিস করেছি। নীলাপ কোনো দিন আমাকে গল্প বলে না, শুধু ধমক দেয়। নীলাপ তখন দরজার চৌখাটে দ্বন্দ্বায়মান। ভাইয়ের এমন কথাই কর্কশ জবাব দিল, তোমাকে আমি গল্প বলি না? কত বড় বেয়াদব, সারাক্ষণ আমার বদনাম করিস তুই। নীলাপের গল্প সুন্দর নাই, সে খালি মোবাইলের গল্প বলে। আমার ওই গল্প ভালো লাগে না। নীলাপ তেতে উঠল। ভাইয়ের জবাব দিতে যাবে মাত্রই নুবা তাকে থামিয়ে দিল। সে দুজনকেই দুপাশে শোয়ার জন্য বলল, ঘরের বাতি নিভানো। বাইরের ঈষৎ আলোয় ঘর কিছুটা আলোময়ী। তারপর নিভানের মাথায় হাত বুলিয়ে গল্প বলতে শুরু করলো সে। অচিনপুরের এক দেশ ছিল, সেখানে বাস করত এক রাজকন্যা। তার রাজ্যে ছিল হাসি খুশিতে ভরা, কোনো দুঃখ কষ্ট ছিল না সেই রাজকন্যার। শুধু তার পড়াশোনায় ছিল একটু কমতি। সেই দুঃখে রাজকন্যা কিছুটা ব্যথিত ছিল। কিন্তু একদিন রাজকন্যার রাজ্যে এক ভিনদেশী রাজকুমারের আগমন ঘটল। রাজকুমার ছিল ভীষণ বিচক্ষণ, পড়াশোনাও ছিল বেশ পটু। সেই রাজকুমার রাজকন্যাকে পড়ানোর দায়িত্ব নিল। কিন্তু রাজকন্যাকে কিভাবে পড়াবেন? তাদের সেই রাজ্যে মেয়েদের বাইরে যাওয়া নিষেধ। সেই জন্য বিশাল এক পর্দার ব্যবস্থা করা হলো। পর্দার এক পাশে রাজকন্যা আর অন্য পাশে রাজকুমার বসতেন। পর্দার আড়ালে দুজনার মাঝে এভাবেই পড়াশুনো নিয়ে কথোপকথন চলত। রাজকুমার ছিল বেশ গম্ভীর স্বভাবের। তিনি রাজকন্যার কথায় মুগ্ধ হতেন, কিন্তু তা কখনো মুখে প্রকাশ করতেন না। তবে তার আচরণে রাজকন্যা ঠিক বুঝে নিতেন। এভাবেই কাটছিল তাদের দিনগুলো। রাজকন্যা পরীক্ষা দিলেন, সেখানে সফলও হলেন। পরীক্ষার শেষ মুহূর্তে রাজকুমার প্রস্তাব রাখলেন, আমি যদি আমার পরিবার নিয়ে আসি, আপনি রাজি হবেন রাজকুমারী? আপনার অনুমতি পেলেই আমার পরিবার নিয়ে আসব, আর সেদিনই প্রথম আপনার মুখ দর্শন করব। বলুন, আপনি কি আমাকে বিবাহ করবেন? আপনি লজ্জা পেলে আপনার জবাব দিতে হবে না, আমি বুঝে নিব আপনি আমার প্রস্তাবে রাজি আছেন। রাজকুমারী মিষ্টি হাসল, জবাবে কিছু বলেনি। রাজকুমার রাজকুমারীর মনের কথা বুঝে গেলেন দ্রুতই। তাই পরের দিন রওনা দিল রাজকুমারীর রাজ্যের উদ্দেশ্য। এদিকে রাজকুমারী রাজকুমারের পছন্দ মতো সাজসজ্জা করলেন। রাজকুমারী অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন। এভাবে সকাল দুপুর বিকেল গড়ালো, সময় পেরিয়ে গেল, কিন্তু সেই রাজকুমার আর কোনো দিন রাজকন্যার কাছে ফিরে এলেন না। নুবা হুট করে গল্প বলা বন্ধ করে দিল। নিভানের সাড়া পাওয়া গেল না। সে ঘুমে আচ্ছন্ন, কিন্তু নীলাপ আচমকেই বলে উঠল, আমি জানি রাজকন্যার কি হয়েছে। রাজকুমার তার কাছ থেকে চিরতরে হারিয়ে গেল, কিন্তু রাজকন্যা অপেক্ষায় ছিল বহু বছর। শেষে রাজকন্যার বাবা অন্য এক রাজকুমারের সাথে তার বিয়ে ঠিক করলেন। রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও সেই বিয়েতে মত দিলেন। 2 দিন বাদে সেই রাজকন্যার বিয়ে। নুবা আকাশ থেকে পড়ল, নীলাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেল। দুঠোঁট ফাঁক করলো মাত্রই কিছু বলার জন্য। তার আগে ফের নীলাপ বলে উঠল, তোমার আর খালামণির সব কথা আমি শুনেছি সেদিন। ভয় পেও না, আমি কাউকে বলতে চাবো না। নুবার বক্ষ স্থল থেকে দীর্ঘশ্বাস বেরোলো। বিছানার অনুপাশে মুখ নুকালো।
দু চোখ পেয়ে বাধাহীন আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। আজমল ছেলের কথা রেখেছেন। সকালের আলো ফুটতেই নিজের ছেলেকে নিয়ে বরিশাল এসেছেন, সাথে পুলিশ প্রোটেকশন নিয়ে, যাতে কোনো ঝামেলা না পড়তে হয়। জিতুকে তিনি এখন ছেড়ে দিয়েছেন। কয়েক গজ দূরতে দাঁড়িয়ে আছে, শুধু নজর রেখেছে ছেলে কি করছে। জিতু জঙ্গলে ঘেরা গাছ গাছালিতে ভরা কবরস্থানে প্রবেশ করল। খুঁজে খুঁজে শেষে নুহার কবরের পাশে দাঁড়ালো। কবরের উপর মাটি নেই, গাছ গাছালিতে পূর্ণ হয়ে আছে। কবরের কোনো সংস্কার নেই, কেমন অনাদরে রেখেছে তার নোবাকে। সাপ চোখের ভয় নেই তার কাছে। হুট করে কবরের পাশে বসে পড়ল, নিজের এক হাত কবরের মাটির উপর রাখলো। দু চোখে জল গড়িয়ে পড়ছে অনবরত। কানের জন্য তার মুখ ফুটে কথা বেরোলো না, শুধু হেসকে তুলে যাচ্ছে। নিজের অজান্তেই বলে উঠল, আমার বড্ড আফসোস থাকবে, কেন আমাদের মিল হলো না। নোহা তোমাকে বিয়ে দিতে চেয়েছিল, তুমি বিয়ে করে নিতে, তখন অন্তত এই পৃথিবীতে বেঁচে তো থাকতে। না হতো তোমার আমার মিলন, অন্তত তোমার মুখটা তো আমি দেখতে পেতাম। সেই মুখে হাসি না থাকুক, অন্তত কান্না মাখা মুখটা তো দেখতাম। কেন এইভাবে নিজেকে বলিদান করলে? এতটা নিষ্ঠুর কিভাবে হলে নুহা? তুমি তো বড্ড বোকা ছিলে, কখন এত সাহসী হয়ে গেলে? জানো নুহা, বড্ড কষ্ট হয় আমার। তোমার অস্পষ্ট মুখটা আজকাল দেখি না, যেখানে অন্য কারো মুখ ভেসে আছে। নুহা, তুমি আমাকে একদম ক্ষমা করো না। আমি যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। সেখানে আজকাল এক অন্য মেয়ে ঘুরে বেড়ায়, যখনই ভাবতে যাই তার সেই মুখটা ভেসে আসে। আমি কি করব নুহা, বলে দাও আমাকে। নিথর শরীর কোনোভাবে এলোমেলো কদমে বাবার সামনে হাজির হয়েছে জিতু। আজমল ছেলের বেহাল অবস্থা দেখে আটকে উঠলেন। রক্তিম অভিষিক্ত দু চোখ, উস্কো খুস্কো চুলে, গাছের পাতা, সাদা পাঞ্জাবির কোনা জুড়ে মাটি লেপ্টে আছে। আবারও ছেলে তার পাগলামি করেছে। কবরের পাশে নিশ্চয়ই বসে পড়েছিল। অজান্তে নিজের বক্ষস্থল থেকে ভারী নিঃশ্বাস বের হয়ে এলো। তার ছেলে কবে সুস্থ জীবনে ফিরবে তার জানা নেই, কিন্তু সাইকিয়াট্রিস্ট পরামর্শ দিয়েছে যত দ্রুত সম্ভব ছেলেকে বিয়ে দিতে। তাই তো তড়িঘড়ি করছেন। তার বিশ্বাস একদিন ঠিক তার ছেলে অতীত থেকে বেরিয়ে আসবে। জিতুর টালমাটাল শরীরে গা এলিয়ে গাড়ির ছিটে বসলো। জলশূন্য দু আঁখি, কান্নাটা এখনো মুখে লেপ্টে আছে। আজমলের হতশ্রী মুখশ্রী তখন ছেলের দিকে নিবদ্ধ। জিতু আচমকেই বলে উঠল, আব্বু, বিয়েটা না করলে হয় না? কেন আরেকটা মেয়েকে আমার উপর চাপিয়ে দিচ্ছ? তাকে আমি কিভাবে মেনে নেব? ও আব্বু, বিয়েটা ভেঙে দাও। আমি পারবো না সেই মেয়েকে মেনে নিতে। আজমল অবাক হলেন না। তিনি জানতেন তার ছেলে এই কথাই ঘুরে ফিরে তাকে বলবে, কিন্তু তিনি অন্য নিজের সিদ্ধান্তে যেভাবে হোক তার ছেলেকে অতীত থেকে ফিরিয়ে আনতে হবে। ফের দীর্ঘশ্বাস চালেন, নমনীয় সুরে বলল, একটা গল্প শুনবে? মন ভাঙার গল্প। কার আব্বু? আজমলের নির্লিপ্ত চাহনি, কণ্ঠে আকুলতা ফুটে উঠল। তিনি ফিরে গেলেন তার সেই 32 বছর আগের অতীত জীবনে। বয়স তখন 19। দেখতে ছিলাম বলিষ্ঠ গড়নের, সৌন্দর্য তো গ্রামের মধ্যে বেশ সুদর্শন যুবক, তাই অনেক মেয়ের প্রস্তাব পেতাম, কিন্তু আমি তাদের দিকে কেন যেন ফিরেও তাকাইনি। কিন্তু একদিন ঘটলো একটা অঘটন। কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎই মাঝপথে গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, গাড়ি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর মাথার উপর উত্তপ্ত সূর্যরশ্মি, গরমে হাঁসফাঁস অবস্থা লাগছিল একদম। গাড়ি ঠিক হতে বেশ সময় নিল, আর তার উপর আশেপাশে কোনো দোকানপাটও নেই। কি যে পানির পিপাসা পেল, খুব তীব্র পিপাসা পেয়েছিল, কিন্তু পানি যে খাবো তার কোনো উপায় নয়। মুখ থেকে শুধু তপ্ত শ্বাস বেরোচ্ছিল তখন। আমার সাথে আরো 2জন মহিলা এবং 2জন মধ্যবয়সী পুরুষও ছিলেন, তারাও সেম হাঁসফাঁস করছে। এমন একটা মধ্যাহ্ন আজও আমার স্মৃতিতে গেঁথে আছে। আমরা ভাবলাম যে পূর্ব দিকে যাব, তাই আমার দৃষ্টি ছিল পূর্ব দিকেই। আচমকাই চোখ পড়ল কালো বোরকার হিজাবে আবৃত এক নারী অবয়বের উপর। সেও দেখে পূর্ব দিকে যাচ্ছে। আমার তো আর জানা নেই সে কে, কোথায় থেকে এসেছে তাও জানি না, কিন্তু আমার দৃষ্টি তার দিকেই স্থির। কেন এভাবে তাকিয়েছিলাম আজও জানা নেই। তার কিছু সময় পর আমাদের গাড়ি ঠিক হলো। গাড়িতে উঠলাম। কিছু দূর আসতেই সেই কালো বোরকাওয়ালিকে পুনরায় দেখলাম। আমার মনে
কৌতূহল জাগলো। আমি দীর্ঘ সময় ধরে তাকিয়েছিলাম। দেখলাম সে সামনের একটা বাড়িতে প্রবেশ করছে। তারপর থেকে প্রায় আমি ইচ্ছে করে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটতাম, কেবলমাত্র সেই মেয়েকে দেখার জন্য। কিন্তু এর 1 মাস পর সেই মেয়েকে পুনরায় আবার দেখতে পেলাম। তবে এবার কিছু তথ্যও সংগ্রহ করলাম। জানলাম যে মেয়েটা 10ম শ্রেণীর ছাত্রী। কিভাবে সেই মেয়ের সাথে যোগাযোগ করব উপায় খুঁজলাম। এক বাচ্চা মেয়েকে দিয়ে তার কাছে চিরকুট প্রেরণ করলাম। কিন্তু দিন, সপ্তাহ, তারপর মাসও পেরোলো, কিন্তু মেয়েটার কোনো উত্তরই আসে না। আমি আবারও চিরকুট প্রেরণ করলাম, কিন্তু তার উত্তর আর আসে না। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ধুর, একদিন হুট করেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু মেয়েটা তো আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো একদম। তখন আমি তাকে অভয় দিলাম। শুধুমাত্র 2 মিনিট দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলে চলে আসলাম। আসার সময় একটা ধমক দিয়ে আসলাম। এবার আমার চিরকুটের জবাব যেন পাই। মেয়েটা শুধু মাথাটা নাড়ালো অল্প একটু। এরপর চিরকুট দেওয়ার সাথে সাথে জবাব আসতো। শুধু আমার প্রশ্নের জবাব দিত, কিন্তু ওই যে নিচ থেকে তো কিছুই বলতো না। আমিও তাকে তেমন জোরাজোরি করতাম না। আর এর মাঝে আবার আমিও ঢাকা আসি। তখন বাণিজ্য বিভাগ থেকে স্নাতকে ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা আসার 2 মাস পর আমার কাছে একটা চিরকুট আসে। প্রথমে তো আমি খুবই অবাক হই। সেদিন প্রথমবার মেয়েটা নিজ থেকে চিঠি লিখেছিল, আর সবার প্রথমে আমি কেমন আছি জানতে চাইল। তবে মেয়েটা আমাকে যে ভালোবাসতে শুরু করেছে সেদিনে আমি প্রথম উপলব্ধি করলাম। আমিও তার চিঠির জবাব দিলাম। বাড়ি এলাম প্রায় 3 মাস পর। প্রথমবারের মতো মেয়েটা আমার সাথে দেখা করলো। কালো বোরকায় আবৃত আপাদমস্তক সে, কিন্তু তার কালো 2 চোখ ভীষণ মায়াময় ছিল। আমি তার মায়ায় পড়ে গেলাম। সেদিন সে মুখ ফুটে তার নাম বলল। আমার নাম জেসমিন। আমার 2 বড় ভাই আছে। আমি মুচকি হাসলাম তার কথা শুনে, কারণ মেয়েটা ছিল ভীষণ লাজুক। 2 শব্দ কথা বলেই চুপ হয়ে গেল। তবে এরপর মাঝে মধ্যে দেখা করতাম, কিন্তু তার মুখটা কখনো দেখা হয়নি। আমি অবশ্য জোরও করিনি, কিন্তু মনে মনে পণ করলাম আমি জেসমিনকে নিজের জীবন সঙ্গী হিসেবে চাই। তাই পড়ালেখার পাশাপাশি একটা সুপার মলে চাকরি নিলাম। বেতন যৎসামান্য ছিল, কিন্তু তাও মোটামুটি হয়ে যেত। আমি কিছু টাকা বাড়িতে পাঠাতাম আর কিছু জমানোর চেষ্টা করতাম। জেসমিন আর আমার 3 বছরের লুকোচুরি প্রেম চলছে। আমি ততদিনে 22 বছরের যুবক। বেশ কিছু টাকা জমিয়েছিলাম, তা দিয়ে জেসমিন আর মায়ের জন্য কাপড় নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন ছিল অমাবস্যার রাত, আকাশেও চাঁদ নেই। বাড়িতে আসতেই মায়ের হাসি খুশি মুখ। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। পরের দিন আমি জেসমিনকে চিরকুট পাঠালাম দেখা করতে, কিন্তু দুঃখের বিষয় হলো জেসমিন আসলো না। আমার মনটা বিষিয়ে গেল। আচ্ছা, কি হলো জেসমিনের? সন্ধ্যা গড়ালো। উঠোনের এক কোণে বিমর্ষ হয়ে মাচার মধ্যে বসেছিলাম। আচমকাই এক নারী অবয়ব ছুটে এলো আমার কাছে। আমি তো হতভম্ব হয়ে পড়লাম। কে এই নারী? নারী অবয়ব কথা বলে উঠল, আমি জেসমিন। সেদিনই প্রথম আমি জেসমিনকে বোরকা ছাড়া দেখলাম। গোলগাল গড়নের শ্যামবর্ণা মেয়েটা হু হু করে কেঁদে উঠল। আমার 2 পা জড়িয়ে কান্না মিশ্রিত করুণ স্বরে বলল, আপনি আমারে নিয়া চলুন, আমি আর বাড়ি ফিরবো না। বাবা আমার বিয়া ঠিক করছে, তারা আমাকে বিয়া দিয়া দিবে। আমাকে দয়া করুন, আপনি আমাকে যা দিবেন তা দিয়াই আমার চলে যাবে। আমাকে ফিরাইয়েন না, আমি আর বাড়ি যাবো না। আমি তো হতবাক। জেসমিন এজন্যই তাহলে দেখা করেনি সকালে। এখন বুঝলাম। আমি মায়ের কাছে জেসমিনকে নিয়ে গেলাম। পরিবারের বড় ছেলে ছিলাম। এভাবে হুট করে একটা মেয়েকে পালিয়ে কিভাবে বিয়ে করব? তাই আম্মাকে সব খুলে বললাম। আম্মা আমাকে অভয় দিলেন। তিনি জেসমিনকে বাড়ি ফিরে যেতে বললেন। আগামীকাল অর্থাৎ তার পরের দিন আমি আর আম্মা মিলে তাদের বাড়ি যাব বলে তাকে আশ্বাস দিলাম। জেসমিন তো ভগ্ন হৃদয়ে চলে গেল। তার চোখ থেকে অবলীলায় পানি পড়ছিল।
আজ ভীষণ মনে পড়ে। জেসমিনের দু চোখ বারবার বলছিল আমাকে যেতে দিবেন না, আমি আর ফিরবো না। কিন্তু আমি সেদিন সে ভাষা বুঝতে পারিনি। আমি আর আম্মা মিলে পরের দিন জেসমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। জেসমিনের বাবা আমাদের প্রস্তাব শুনেই তেড়ে এলেন। আমার আম্মাকে তো চরম অপমান করল, কিন্তু তারপরও আম্মা নিশ্চুপ হয়েই সরে গেলেন। ফের হাসি মাখা মুখে জেসমিনকে চাইলেন, কিন্তু তখন জেসমিনের দুই ভাই তেড়ে এলো। আমাদের কথা না শুনে উল্টো আম্মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। না, আমি এবার আর চুপ থাকতে পারলাম না, চেঁচিয়ে উঠলাম। আমি দোষ করলে আমি করেছি, আমার মা তো করেনি। শাস্তি দেবার হলে আমাকেই দেন। কিন্তু কে শুনে কার কথা? আমার আম্মা এত অপমানের পরও জেসমিনের বাবার পা জড়িয়ে ধরলো। কত অনুনয় বিনয় করলো, কিন্তু জেসমিনের বাবার মন গড়ল না। তিনি বজ্র কঠিন গলায় বললেন, মেয়েরে কেটে টুকরো টুকরো করব, তাও এমন অজাত চালো চলাহীন ছেলের কাছে মেয়ের বিয়ে দিব না। 2 টাকা রোজগার করা মুরুদ নেই, আবার আমার মেয়েকে বিয়ে করবে? যা ভাগ এখান থেকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম মাত্র, অথচ আম্মা বারবার আকুতি জানাচ্ছিল তাদেরকে। শেষমেশ না পেরে আম্মা হুহু করে কেঁদেও ফেললেন। আমার মাথায় হাত বোলালেন, শান্ত গলায় বললেন, বাপরে, তোর ভাগ্যে জসিমরে লেহে নাই। আমি তোরে এর থেকে ভালো ঘরে বিয়া করামু, কালই বিয়ে দেখবো। ও বাপ, কান্দিস না, আল্লাহর কাছে দোয়া চা। আম্মা আমার নিছকে সান্ত্বনার ছলে এই কথা বলেন নাই, সত্যিই মেয়ে দেখা শুরু করলেন। 1 সপ্তাহ পর জেসমিনের বিয়ে হয়ে গেল। আম্মা আমাকে ঠিক তার 15 দিনের মধ্যে বিয়ে দিলেন। হ্যাঁ না সেদিন কিছুই বলেনি, শুধু দিনরাত আল্লাহর কাছে দোয়া চাইতাম। ফরিদা আমার জীবনে বউ হয়ে আসলো। আমি নিজেকে সময় দিলাম, কিন্তু তোমার মাকে কখনো অসম্মান করিনি, না অবজ্ঞা করেছি, না তাকে আমার অতীতের সাথে জড়িয়েছি। জেসমিনকে ভালোবাসলেও তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। হয়তো ওই মনের এক কোণে জেসমিনকে এখনো রেখেছি, কিন্তু তার পাশাপাশি ফরিদাকেও ঠাঁই দিয়েছি। তাই তোমাকে এটা বলবো না যে তোমরা অতীত ভুলে যাও, তোমার অতীত ভুলে যাও, বরং সময় দাও নিজেকে। নিজের স্ত্রীর অধিকার না দাও, কিন্তু স্বামী হিসেবে দায়িত্ব পালন করো। এইটুকুই অনুরোধ তো বাবা হিসেবে করতেই পারি। ভালোবাসাটা না থাক, কিন্তু ভালো লাগাটা থাক মন গহীনের একেবারেই এক কোণে। জিতুর বিস্ময়কর দৃষ্টি নিজের বাবার দিকে। সত্যি সে কখনো দেখেনি তার মায়ের প্রতি বাবার অবহেলা কিংবা অবজ্ঞা। অথচ সে ভাবতো বাবা মা বুঝি ভালোবেসে বিয়ে করেছে। দীর্ঘশ্বাস চালো বক্ষস্থল থেকে, নিজেকে বোঝালো সে চেষ্টা করবে, বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিল। কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তার জন্য তৈরি হচ্ছে নুবা। প্রতিদিনের মতো সাধারণ পোশাক পরেছে, কিন্তু রুবি তাকে দেখে চমকে উঠল। নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে আর মেয়েটা সাধারণ পোশাক পরে যাচ্ছে। জোর করে সে সদ্য কিনে আনা নতুন জামদানি পরালেন নুবাকে। সে পরতে চাইল না, কিন্তু খালার ধমকে চুপসে গেল। শাড়ির সাথে মিলে হিজাবও পরিয়ে দিলেন। নুবার গায়ে নীল রঙা শাড়ি, তার সাথে একই রঙা হিজাব। কলেজে পা রাখতে চোখ পড়ল নানা রঙের নানা বর্ণের শাড়ি আর পোশাক পরিহিত রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের। মিলনায়তনের সামনে সকল ছাত্রছাত্রীর জটলা বেঁধে আছে। নুপা লজ্জে আড়ষ্ট হয়ে আছে। শাড়ি তার পরা হয় না, তার উপর ভার্সিটিতে পড়ে এসেছে। সে তাসনিয়ার জন্য অপেক্ষা করছে। আচমকে চোখ পড়ল নীল রঙা পাঞ্জাবি পরিহিত জিতুর দিকে। আজ কেন যেন অন্যরকম লাগছিল। চুলগুলো আজ বেশ গোছালো। নীল রং তার যেন গায়ে একদম সেটে গেছে। বলিষ্ঠ গর্ণের জিতুকে আজ বেশ সুদর্শন লাগছে। কয়েক মুহূর্তের সেই দৃষ্টি বিনিময়ে ছিল অদ্ভুত অনুভূতি। জিতুর দৃষ্টিও তখন তার দিকে। দুজনেই আচমকের প্রগাঢ় দৃষ্টি বিনিময় হয়ে গেল। নুবার ফের লজ্জায় পড়ল। জিতুর দিকে তাকাতে লজ্জা লাগছে। সে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিছুটা দূরতে গিয়ে দাঁড়ালো। বন্ধুমহলে সবার আগমন ঘটল তখন। হই হুল্লোড়ে মেতেছে সব।